ছেলেবেলায় এক বষ্টমী তার আগমনী গান হঠাৎ থামিয়ে বলেছিল, শুক্লা দ্বাদশীর দিন অন্তরাটুকু শুনিয়ে যাবে। তারপর কত চন্দ্রভুক অমাবস্যা গেল, সেই বষ্টমী যেমন আর আসেনি, কেউ যেমন কথা রাখেনি ঠিক তেমনই কথা রাখেননি কানাডার কোচ হেলসে মার্স। কিভাবে তিনি কথা রাখেননি? তিনি ম্যাচের আগে, এই যে আর্জেন্টিনার ম্যাচের আগে প্রেস কনফারেন্সে কি বলেছিলেন? তিনি বলেছিলেন যে আর্জেন্টিনাকে তারা প্রথম ম্যাচে অর্থাৎ গ্রুপ পর্বের ম্যাচে যে পরিমাণ স্পেস অফার করেছেন, তারা এই ম্যাচটাতে সেমিফাইনালের ম্যাচে সেই পরিমাণ স্পেস অফার করবেন না। কিন্তু ভুল থেকে শিক্ষা নেওয়া হলো না কানাডা দলের, তারা এই পরিমাণ স্পেস অফার করলো আর্জেন্টিনাকে এবং প্রথম যে গোলটি তারা হজম করেছে, খেয়াল করলে দেখতে পাচ্ছেন আপনারা কি পরিমাণ স্পেস আলভারেজ পেয়েছেন দুইজন ডিফেন্ডারের মাঝখান থেকে যদি আপনি এত স্পেস অফার করেন একজন নাম্বার 9-কে, তাহলে গোল যে আপনাকে খেতেই হবে তার বলার অপেক্ষা রাখে না। ঠিক এই জায়গাটাতেই স্কালোনি এবং তার কোচিং স্টাফ অনন্য। কেন? আপনারা যদি লক্ষ্য করেন দেখবেন যে প্রত্যেকটা ম্যাচের আগে আর্জেন্টিনা প্রত্যেকটা টুর্নামেন্টে যখন যায়, একটা করে হোঁচট খাওয়ার পরে আর্জেন্টিনা ঘুরে দাঁড়ায়। 2021 সালের কোপা আমেরিকা যেবার আর্জেন্টিনা চ্যাম্পিয়ন হলো, সেবার কি হলো? আর্জেন্টিনা প্রথম ম্যাচটায় হোঁচট খেলো কার কাছে? চিলির কাছে, 1-1 গোলে তারা ড্র করলো। 2022 ফিফা ওয়ার্ল্ড কাপে যেবার আর্জেন্টিনা বিশ্ব চ্যাম্পিয়ন হলো, সেবার প্রথম ম্যাচেই কি হলো? সৌদি আরবের কাছে 2-1 গোলে আর্জেন্টিনা হেরে গেল। এই যে হারগুলো কিংবা এই যে সেটব্যাক বা ড্রব্যাকগুলোর পরেই কিন্তু আর্জেন্টিনার তাদের ট্যাকটিক্যাল জায়গাগুলোতে আরো শার্পনেস নিয়ে এসে তারা কিন্তু উন্নতির চেষ্টা করে যাচ্ছিল। এবং এবারের টুর্নামেন্টে আর্জেন্টিনা সেই অর্থে রেজাল্ট ওরিয়েন্টেড ফুটবল খেলার কারণে কি হচ্ছিল, রেজাল্ট আসছিল, তো ওই ধাক্কাটা আর্জেন্টিনা আসলে এতদিন খায় নাই এবারে টুর্নামেন্টে, যেটা খেয়েছি ইকুয়েডরের বিপক্ষে ম্যাচে কোয়ার্টার ফাইনালে, সেমিফাইনালে ওঠার জন্য তাদেরকে টাই ব্রেকারে ভাগ্যে সহায়তা পর্যন্ত নিতে হয়েছে। এবং এই কারণে আপনারা জানেন যে ইকুয়েডর ম্যাচের পরে কিন্তু স্কালোনির ভোর স্থানীয় সময় ভোর 4টা পর্যন্ত তার টেকনিক্যাল স্টাফদের নিয়ে ম্যাচটা বারবার দেখেছেন এবং দেখার পরে তারা কিন্তু খুঁটিনাটি ভুল ত্রুটিগুলো বের করার ফলে ট্যাকটিক্সে কিন্তু চেঞ্জ নিয়ে এসেছেন এবং তার প্রতিফলন আমরা আজকের ম্যাচে দেখেছি। আজকের ম্যাচে কানাডার বিপক্ষে দারুণভাবে কিন্তু টেকনিক্যাল বিষয়গুলোতে ইমপ্রুভমেন্ট আমাদের চোখে পড়েছে। কিভাবে দেখুন, কানাডা কিন্তু তাদের অ্যাটাকগুলো মেইনলি রচনা করে লেফট ফ্ল্যাঙ্ক থেকে, লেফট উইং থেকে। এবং আর্জেন্টিনার দুর্বলতার জায়গা কি ছিল? আর্জেন্টিনার দুর্বলতার জায়গা ছিল, আগেও বেশ কয়েকটা ভিডিওতে বলেছি, যে তারা ক্রসকে নেগোশিয়েট করতে যে গোল খেয়ে যাচ্ছিল। এবং গত ম্যাচেও অর্থাৎ গ্রুপ স্টেজের ম্যাচেও কিন্তু ক্রস এসেছিল কানাডা দলের পক্ষ থেকে 9টি। এইবারেও এই ম্যাচেও কিন্তু সেই সংখ্যা ছিল। আর স্কালোনি কি করলেন? স্কালোনি যে কাজটা করলেন, মন্টিয়েলকে দাঁড় করিয়ে দিলেন কোথায়? রাইট ব্যাক পজিশনটাতে, মলিনার জায়গায়। মলিনা প্রথম ম্যাচে কানাডার বিপক্ষে যে গ্রুপ স্টেজের ম্যাচে খেলেছিলেন, সেখানে তার স্ট্যাটসগুলো যদি একটু দেখেন তাহলে আপনারা দেখবেন মলিনা কিন্তু গ্রুপ স্টেজের ওই ম্যাচটাতে গ্রাউন্ড ডুয়েলে 5টার মধ্যে 3টাতে সাকসেসফুলি, 3টার মধ্যে 1টাতে সাকসেসফুলি তিনি করতে পেরেছিলেন, কিন্তু 12 বার তিনি পজিশন লস্ট করেছিলেন। তার যদি আপনারা হিট ম্যাপটা দেখেন তাহলে দেখবেন যে তার ওভারল্যাপিং এবং আন্ডারল্যাপিং অর্থাৎ এই যে উইং বরাবর রান, তিনি কিন্তু প্রচুর রান মেক করেছিলেন, যার কারণে তিনি অনেক পজিশন লুজ করেছিলেন। তার ওই পজিশনটা অর্থাৎ রাইট ব্যাক পজিশনে তিনি কিন্তু হোল্ড করেননি। এই ম্যাচে মন্টিয়েল কি করলো দেখুন, তার যে সলিড একটা হিট ম্যাপ রয়েছে সেখানে দেখাই যাচ্ছে যে তিনি কিন্তু তার ওই রাইট ব্যাক পজিশনটাতে হোল্ড করেছেন এবং 3টা ট্যাকল করেছেন, একটা ক্লিয়ারেন্স করেছেন, একটা ইন্টারসেপ্ট করেছেন এবং মাত্র 4বার তিনি কিন্তু পজিশনটা লুজ করেছেন। এবং গ্রাউন্ড ডুয়েলসও কিন্তু 5টার মধ্যে 3বারই তিনি সাকসেসফুলি কমপ্লিট করেছেন। এর ফলে কি হয়েছে, তার আগে আরেকটা জিনিস দেখিয়ে নিতে চাইবো। আপনারা যদি রড্রিগো ডি পলের হিট ম্যাপটা দেখেন তাহলে দেখবেন মলিন এবং রড্রিগো ডি পলের মধ্যে গ্যাপটা ঠিক কত ন্যারো। এর ফলে কি হয়েছে, ওই যে লেফট ফ্ল্যাঙ্ক বরাবর যে আলফোনসো ডেভিস কিংবা অন্যরা যে রান মেক করেন এবং যে অ্যাটাকটা করা হয় কানাডার পক্ষ থেকে, সেটা কিন্তু নিউট্রালাইজ করা হয়ে গেছে। এটাই ছিল কানাডার মেরুদণ্ড ভেঙে দেওয়ার একমাত্র অবলম্বন এবং এটা করলেই কানাডা আসলে যে ম্যাচে ওইভাবে আর ঘুরে দাঁড়াতে পারবে না, সেটা কিন্তু প্রমাণ আমরা পেয়েছি। সাকসেসফুলি মলিনার জায়গায় যে নেমেছে মন্টিয়েল, তিনি এবং রড্রিগো ডি পলের যে ডুও, সেটা কিন্তু এই কাজটা তারা করে দিয়েছে। এনজো ফার্নান্দেজের পারফরমেন্স নিয়ে অনেক কথা হচ্ছিল। এনজো ফার্নান্দেজকে স্কালোনি আরেকটা ট্যাকটিক্যাল যে চেঞ্জ নিয়ে এসেছেন। এনজো ফার্নান্দেজের আগেকার হিটম্যাপ আর এই ম্যাচের হিটম্যাপ যদি আপনারা এখন দেখতে পাচ্ছেন, হিটম্যাপটা যদি দেখেন তাহলে দেখবেন লিসান্দ্রো মার্টিনেজ এবং ক্রিশ্চিয়ান রোমেরোর মাঝখানে তিনি কিন্তু রয়েছেন, তার ওই পজিশনটাতেই তিনি রয়েছেন। অর্থাৎ এনজো ফার্নান্দেজকে নিচের রোলটা দিয়ে ম্যাক অ্যালিস্টারকে কিন্তু দেওয়া হয়েছে একটু অ্যাডভান্সড রোল। এই জায়গাও স্কালোনি এই ম্যাচে তার ট্যাকটিক্যাল যে পয়েন্ট অফ ভিউ সেখান থেকে সফল হয়ে গিয়েছেন। এবং এই যে দুটি ম্যাচের অর্থাৎ কানাডার
পক্ষে তো গ্রুপ স্টেজের ম্যাচেও আর্জেন্টিনা মুখোমুখি হয়েছিল এবং এই ম্যাচে সেমিফাইনালের ম্যাচেও মুখোমুখি হয়েছে। যদি আপনারা স্ট্যাটসগুলো একটু দেখেন তাহলে দেখবেন যে ক্রস কিন্তু গত ম্যাচে 9টা করেছিল, এই ম্যাচে একটাও সাকসেসফুল ক্রস করতে পারে নাই। লং বল গত ম্যাচে 14টা তারা সাকসেসফুলি দিয়েছিল এবং এই ম্যাচে 10টা সাকসেসফুলি দিতে পেরেছে। ফাইনাল থার্ডে 30টা গত ম্যাচে ছিল এবং এই ম্যাচে 40টা। শর্টস অন টার্গেট 2 ম্যাচে 2টো করে শর্ট অন টার্গেট তারা রাখতে পেরেছে। গ্রুপ স্টেজের ম্যাচে তাদের এক্সপেক্টেড গোল রেশিও ছিল 1.16 এবং এই ম্যাচে তাদের এক্সপেক্টেড গোল রেশিও হচ্ছে 0.78 এবং বল পজিশন গত ম্যাচে 36% থেকে 1 লাফে উন্নতি হয়ে 49% এসেছে। অর্থাৎ আপনারা দেখতে পাচ্ছেন যে ফাইনাল থার্ডে এন্ট্রি থেকে শুরু করে বল পায়ে অনেকক্ষণ ধরে রাখতে পেরেছে কানাডা। কিন্তু এখানে কথা হচ্ছে তাদের এই যে বল পজিশনটা এবং পাসিং লেন যদি আপনারা দেখেন তাহলে দেখবেন যে আননেসেসারি পজিশনে আননেসেসারি পাসিং এর মাধ্যমে আর্জেন্টিনা কিন্তু তাদেরকে ব্লক করে রেখেছিল, যার কারণে লং বলের পরিমাণও কম, যার কারণে ক্রস একটাও সাকসেসফুলি করতে পারে না। যে অ্যাটাকিং থ্রেট যা এসেছে সাকসেসফুলি সিবি ডুও এবং আর্জেন্টিনা ডিফেন্সিভ লাইন কিন্তু সেটাকে মোকাবেলা করে দিয়েছে। এবং এই ম্যাচে আর্জেন্টিনায় মেসি এবং ডিমারিয়াকে স্টার্ট করানোর মাধ্যমে এই যে স্পেসগুলো কানাডা অফার করছে সেটাকে সম্পূর্ণভাবে ভালোভাবে ব্যবহার করাটা ইনশিওর করেছেন স্কালোনি। এবং মেসির মাধ্যমে কিন্তু বিষয়টা একইভাবে ঘটেছে। আপনারা যদি এই ছবিটা দেখেন তাহলে দেখবেন যে মেসি তার জন্য ইন বিহাইন্ড রান নিচ্ছেন এবং ডিমারিয়া তার জন্য স্পেসটা ক্রিয়েট করে দিচ্ছেন। গোল হলে এই বলটা গোল হয় নাই, গোল হলে কিন্তু চমৎকার একটা গোল হয়ে যেত, আমরা দারুণ একটা কম্বিনেশনে গোলটা দেখতে পেতাম। এবং সামগ্রিকভাবে কিন্তু এই যে ম্যাচটা আর্জেন্টিনা একটা অলমোস্ট পারফেক্ট ম্যাচ খেলেছে এবং এটার কৃতিত্ব অবশ্যই টেকনিক্যাল সাইড থেকে স্কালোনিকে দিতে হবে এবং আর্জেন্টিনার মাঠে যারা প্লেয়ার খেলেছে তাদেরকে এই কৃতিত্ব কিন্তু দিতে হবে। তো সামগ্রিকভাবে যেমনটা প্রেডিক্ট করেছিলাম আর্জেন্টিনা উইল থ্রু টু দ্য ফাইনাল এবং সেটাই হয়েছে। এবং পরবর্তীতে এরপরে যে সেমিফাইনাল 2 রয়েছে সেখানে উরুগুয়ে এবং কলম্বিয়ার মধ্যকার ম্যাচটি হবে। মিডফিল্ডে এবং বিশেষ করে হামেস রদ্রিগেজের কথা বলতে হয়, তার যে ফর্ম, তিনি যেভাবে ক্যারি করছেন দলটাকে, উরুগুয়ের চেয়ে এই ম্যাচে পরিষ্কারভাবে এগিয়ে থাকবে হচ্ছে কলম্বিয়া। এবং আমি দেখতে পাচ্ছি, আমার যেটা মন বলছে এবং প্রেডিকশন এটা করব যে 15 তারিখে ভোর 6টায় আর্জেন্টিনার মুখোমুখি হবে ফাইনালে কলম্বিয়া। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকবার জন্য। কমেন্ট বক্সে লিখে জানাবেন আপনার মতামত।